নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজকের বিষয় যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাডিনয়েড। রোধ করুন শিশুদের অ্যাডিনয়েডের সমস্যা। প্রাকৃতিক বা ঘরোয়া উপায় কিভাবে এই ফোলা অ্যাডিনয়েডের নিরাময় করা যায় সেই নিয়ে আজকে আলোচনায় থাকব এবং সেই প্রসঙ্গে প্রথমে আলোচনা করব অ্যাডিনয়েড কি, অ্যাডিনয়েড কেন ফুলে যায়, ঘরোয়া উপায়ে কিভাবে এর প্রতিকার করা সম্ভব এবং একে প্রতিরোধ করতে গেলে কি করণীয়। এছাড়াও আলোচনা করব যে কী যোগ, আসন, প্রাণায়াম অভ্যাস করবেন এই অ্যাডিনয়েডকে ভালো রাখতে গেলে বা অ্যাডিনয়েডের সমস্যা তৈরি হলে। তো চলুন আমি আলোচনা শুরু করব। তা আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করব অ্যাডিনয়েড কি এই আলোচনা। অ্যাডিনয়েড হলো নাকের ঠিক পেছনে গলার ঠিক ওপরের অংশের একটি লিম্ফয়েড টিস্যুর অংশ। এটা টনসিলের মতোই লিম্ফ্যাটিক সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে এবং নাক বা মুখ দিয়ে যে সমস্ত রোগ জীবাণু প্রবেশ করে সেই সমস্ত রোগ জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এবং একই সঙ্গে রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা গ্রহণ করে এই অ্যাডিনয়েড। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যখন এটা বেড়ে যায়, অ্যাডিনয়েডটা ফুলে যায় বা সংক্রামিত হয়ে যায়, যেটাকে বলা হয় হাইপারট্রফি, অ্যাডিনয়েড হাইপারট্রফি। তো সেই সমস্যা হলে কি হয়? সেই সমস্যা হলে বাচ্চারা বারে বারে এই সর্দি কাশির সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে বা 1 মাস 2 মাস ছাড়াই সর্দি কাশিতে আক্রান্ত হয়, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে জল পড়তে থাকে ক্রমাগত, কানে সংক্রমণ হয়, কানে একটা আঠালো তরল পদার্থ জমা হতে থাকে, সাইনোসাইটিসের সমস্যা দেখা দেয়। এছাড়া শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, বিশেষ করে ঘুমোবার সময় এমন শ্বাসকষ্ট হয় যাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মতো সমস্যা দেখা দেয়, ঘুম ভেঙে যায়, উঠে বসে পড়ে, একদম ঘুমের সমস্যা দেখা দেয় এবং এর সঙ্গে সঙ্গে শারীরিক বিভিন্ন সমস্যাও বাচ্চাটির দেখা দেয়। বিশেষ করে শ্বাস নেওয়া ছাড়া ভীষণ কঠিন হয়ে ওঠে এই সমস্ত বাচ্চাদের। আসলে ওই যে তালুর পিছন দিকেও বলতে পারি বা গলার উপরের অংশে বা নাকের পিছনের দিকে ওটা ফুলে উঠলে কী হয়, শ্বাসনালী সঙ্গে তার যে শ্বাসনালীর মধ্যে যে গ্যাপটা থাকার কথা সেটা থাকে না, শ্বাসনালীর পথ বন্ধ হয়ে যায়, ফলে শ্বাস নেওয়া ছাড়া কষ্ট দেখা দেয় বেশি করে। এটা যদি এমনই অবস্থা আসে তখন ডাক্তাররা অপারেশন করতে বলতে বাধ্য হন। এছাড়াও যদি ম্যানেজেবল থাকে তাহলে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করেন। কিন্তু আমরা ঘরোয়া উপায়ে কিভাবে এটাকে প্রতিকার করতে পারি সেই নিয়ে আলোচনা শুরু করব যে ঘরোয়া উপায় কি তার প্রতিকার। সে অ্যান্টিবায়োটিকই খান বা যে যাই খান, এই ঘরোয়া প্রতিকারগুলো কোনো বাধার সৃষ্টি করবে না একথা গ্যারান্টি দিয়ে বলতেই পারি, বরং এটা বিশেষ সহযোগী বা বিশেষ উপকারী অবশ্যই হবে। এবং একথাও বলতে পারি যে সেটা যদি ম্যানেজের বাইরে চলে যায় বা কন্ট্রোলের বাইরে চলে যায়, তার আগে পর্যন্ত অ্যাডিনয়েডের সমস্যা থেকে বাচ্চাদেরকে রক্ষা করা সম্ভব হবেই। তা প্রথম প্রতিকার হলো নুন জল দিয়ে গার্গেল করা। একটু গরম জলের মধ্যে নুন ফুটিয়ে সকালে, বিকেলে এবং রাতে শোয়ার আগে অবশ্যই 3 বেলা নুন জল দিয়ে গার্গেল করতে হবে। নুন জল দিয়ে গার্গেল করলে কি হয়, ওই ফুলে ওঠা অ্যাডিনয়েড
তার ফোলাভাব কমে যায়, সেখানে প্রদাহ কমে যায়। এছাড়াও যদি সংক্রমণ থাকে কোনো কারণে, সেই সংক্রমণ থেকেও মুক্তি পাওয়া সম্ভব হয় এই নুন জলে গার্গেল করলে। বা কোনো কারণে খাদ্যদ্রব্যের কণা আটকে গেলে বা রোগ জীবাণু যদি ওখানে জমাট বেঁধে আটকে থাকে, তাহলে কিন্তু ভীষণ কষ্ট হয়। তা অ্যালার্জেটিক টেন্ডেন্সিও তৈরি হয়ে যায়। তো সেই কারণে এই নুন জলে গার্গেল করলে কী হয়, সেই খাদ্য কণাগুলো সরে যায় এবং সেখানে যে তোমার রোগ জীবাণুগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যায় এই নুন জলে গার্গেল করলে। তাই যাদের এই অ্যাডিনয়েডের সমস্যা আছে, বাচ্চাদের তো হয়ই, এটা হয়েই থাকে, অনেক সময় বড়দেরও হতে পারে। তো আপনারা তারা নুন জলে গার্গেল অবশ্যই করবেন, এটা বিশেষ একটি সহজ উপায়। এছাড়া কি করবেন? এছাড়া রসুনের ব্যবহার করতে পারেন। রসুনও ভীষণ ভালো কাজ করে। রসুনকে একটু গরম জলে ফুটিয়ে সেই জলটা চায়ের মতো করে পান করতে পারেন। রসুনের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, আছে ইনফ্ল্যামেটরি গুণ। ফলে কী হয়, এগুলো রোগ জীবাণুকে যেমন ধ্বংস করে, তেমনি প্রদাহ কমাতেও সাহায্য করে। এছাড়া মাইক্রোবিয়াল যৌগ থাকার ফলে রোগ জীবাণু ধ্বংস করা সহজ হয়ে যায় এবং রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে এই রসুন। তাই রসুনের ব্যবহার করে দেখতে পারেন। রসুনকে গুঁড়ো করেও খেতে পারেন, বা রসুনকে গরম ভাতে দিয়েও খেতে পারেন, বা রসুনকে ফুটিয়ে চায়ের মতো করে 1 কাপ বা আধ কাপ, বাচ্চারা ওরা আধ কাপ মতো খেলেই ভালো। বড়দের ক্ষেত্রে যদি সমস্যাটা দেখা দেয়, তাহলে 1 কাপ মতো খেলে বিশেষ উপকার পাবেন। তৃতীয় উপায় বলবো মধু এবং লেবুর রস। মধু এবং লেবুর রস কী করে, গলার যে কোনো সংক্রমণের ক্ষেত্রে এই মধু তো ভীষণ ভালো কাজ করে, সর্দি কাশির ক্ষেত্রেও তাই। আর লেবু যদি এর সঙ্গে মিশিয়ে দেন, তাহলে আরও বেশি উপকার পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল গুণযুক্ত হওয়ার ফলে এই লেবু আর মধুর রস ভীষণ উপকার হয়। ফ্রি র্যাডিক্যালসগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে, মুখের দুর্গন্ধ দূর করে, এছাড়া সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। চতুর্থ উপায় বলবো, 1 গ্লাস বা 1 কাপ গরম দুধে হলুদ মিশিয়ে দিন। এটা ভীষণ ভালো একটি উপায়। এই সর্দি কাশি বলুন বা এই ধরনের টনসিলের বা অ্যাডিনয়েডের সমস্যাও কিন্তু এই যে ফোলা ভাব বলুন বা যে কোনো প্রদাহ বলুন, এটা অবশ্যই কমায়। কারণ হলুদের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্টের যৌগ কারকিউমিন। সেই কারকিউমিন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং এই রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে অ্যান্টিহিস্টামিনের প্রভাব বর্তমান থাকায় যে কোনো রকম অ্যালার্জি থাকলে তাকেও কিন্তু প্রশমিত করতে সাহায্য করে এই হলুদ মেশানো দুধ। এবং দুধেরও যে পুষ্টিগুণ আছে, যেটা স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিশেষভাবে উপকারী, সেটারও কিন্তু এই প্রভাব এই সমস্যা থাকলে পাওয়া যায়। তাই এই গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে প্রতিদিন খান এবং আপনার শিশুকে বা আপনার বাচ্চাকে খাওয়ান। পঞ্চম উপায় বলবো আদা। আদাও অ্যাডিনয়েডের জন্য ভীষণ ভালো একটি উপায়। আদাকে যদি আপনি গরম জলে আদা শুকনো করে খান, গুঁড়ো খান, বা তোমার কী বলে আদাকে রস করে খান, যেভাবেই খান আদাকে ব্যবহার করুন। কারণ আদা এই সংক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করে, তেমনি এর মধ্যে অ্যান্টিসেপটিক গুণ আছে। এই অ্যান্টিসেপটিক গুণে কিন্তু এই লড়াই করতে সাহায্য করে। এছাড়াও বমি ভাব থাকলে বা হজমের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে বা সাধারণ সর্দি কাশির ক্ষেত্রে আদা ভীষণ উপকারী। আর এতে থাকা যে যৌগ জিঞ্জারাল, এটা কী করে, প্রদাহ কমায়, ইনফ্ল্যামেশনকে কমায়। তাই আদাকে নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন, এটা একটা বিশেষ কার্যকরী উপায়। যেভাবেই হোক, বা আদাকে চুষেও খেতে দিতে পারেন। তারপর একটু 1 কাপ গরম জল খেতে দিলেন, কোনো ব্যাপার না। একটু আদাকে সৈন্ধব লবণ দিয়ে চিবিয়ে খেয়ে 1 কাপ উষ্ণ বা কুসুম গরম জল খেতে পারে। দুধের সঙ্গে আদাকে মিশিয়ে দিতে পারেন, আদা গুঁড়োকে মিশিয়ে দিতে পারেন। আদার রস করে
মধুর সঙ্গে বা তুলসী পাতার সঙ্গেও খাওয়াতে পারেন। তুলসী পাতা একটি বিশেষ ভালো উপায়। ৭ নম্বর উপায় বলব তুলসী পাতা। প্রত্যেকদিন ২ চামচ তুলসী পাতার রস যদি খাওয়ানো যেতে পারে বা ১ কাপ গরম জলে ২ চামচ তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ানো যেতে পারে, তাহলে এই অ্যাডিনয়েডের সমস্যায় কিন্তু এটা ভীষণ উপকারী হয়ে ওঠে। এর সঙ্গে মধু অবশ্যই মেশাতে পারেন। এর সঙ্গেও আদা মিশিয়ে দেওয়া যেতে পারে তুলসী পাতার সঙ্গে। তো ৫ হলো, ৬ নম্বর উপায় হলো। ৬ নম্বর উপায় হলো, আমরা এবার ৭ নম্বর উপায় বলব। ৭ নম্বর উপায় বলব যে টমেটো। অ্যাডিনয়েডের সমস্যায় টমেটো, খাদ্য তালিকায় টমেটো রাখুন। টমেটো কিন্তু ভীষণ ভালো একটা উপায়। এর যে খোসা, এই খোসায় যে যৌগটা থাকে, যে রাসায়নিক উপাদান থাকে, সেটার নাম হচ্ছে ন্যারিনজেনিন চ্যালকোন। এই ন্যারিনজেনিন চ্যালকোন এই নামে যে রাসায়নিক উপাদান থাকে, সেটা কি করে? সেটা নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে জল পড়া, নাক দিয়ে কী বলে হাঁচি আসা, এই হাঁচিকে প্রতিহত করবার জন্য এটা ভীষণ ভালো কাজ দেয়। এছাড়াও টমেটোতে অ্যান্টিহিস্টামিনের প্রভাব থাকার জন্য যে কোনো অ্যালার্জিগত যে সমস্যা, অ্যালার্জিগত অ্যাডিনয়েডের সমস্যা, সেটার জন্য কিন্তু টমেটো ভালো কাজ দেয়। তাই আপনি টমেটোর রস খাওয়ান, টমেটোকে স্যালাড করে খাওয়ান, বা টমেটোকে রস করে একটু গরম জলের সঙ্গে মিশিয়ে খাওয়ান, কোনো অসুবিধার নেই। টমেটোকে নিশ্চিন্ত মনে আপনি আপনার খাদ্য তালিকায় ব্যবহার করুন। ৮ নম্বর উপায় বলবো আপেল। প্রত্যেক দিন ব্রেকফাস্টে একটা করে আপেল রাখুন, আর একদম খুব বাচ্চা হলে আপেলটাকে সেদ্ধ করে দিন। এই আপেলের সঙ্গে আপনি মধু মিশিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপেলের সঙ্গে মধু মিশিয়েও খেতে পারে, আপেলকে রস করে খেতে পারে, ভাপিয়ে নিয়ে খেতে পারেন, আপেলকে ব্রেকফাস্টে রেখে খাওয়ান। তো এই আপেলও কিন্তু ভীষণ ভালো কাজ করে। অ্যালার্জিগতভাবে যে অ্যাডিনয়েড আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপেল খুব ভালো উপায় একটি। এছাড়াও আপেলকে প্রত্যেক দিন ব্রেকফাস্টে রাখতে পারেন। এবার ৯ নম্বর উপায় বলবো, ১ চা চামচ যষ্ঠী মধুর গুঁড়ো। ১ চামচ মধুর ওপরে ১ চামচ যষ্ঠী মধু অথবা ১ চা চামচ যষ্ঠী মধুর গুঁড়োর সঙ্গে একটু মধু মিশিয়ে নিন। নিয়ে সেটাকে চাটিয়ে চেটে খাওয়ান, বা নিজের সমস্যা থাকলে সেটা চেটে খান। তারপর ১ কাপ বা ১ গ্লাস কুসুম গরম জল খেয়ে নিন। এটাও অ্যাডিনয়েডের জন্য ভীষণ ভালো একটি উপায়। পরের উপায় বলবো, ২ চামচ বা ১ চা চামচ, ১ চা চামচই বলি, বাচ্চাদের জন্য বেশি আপনারা একটু দেখে নেবেন, খুব বাচ্চা হলে হাফ চামচও দিতে পারে। ১ চা চামচ নিম পাতার রস প্লাস হলুদ, ১ কাপ গরম জলে, কাঁচাও হতে পারে, কাঁচা হলে গরম জলে ফুটিয়ে নিন। আর গুঁড়ো হলুদ হলে, রং মেশানো হলুদের কথা বলছি না কিন্তু, অরিজিনাল হলুদের কথা বলছি, ওটা দিয়ে ১ কাপ গরম জলের মধ্যে মিশিয়ে নিন। বাচ্চাদের হলে ১ চামচ করে আস্তে পান করান। আর যদি তার থেকে একটু বড় হয়, তাহলে সে একটু আস্তে সিপ করে খান। তাহলেও কিন্তু এটা অ্যাডিনয়েডের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করবে। এর পরের যে ঘরোয়া প্রতিকার বলবো, সেটা হচ্ছে গিয়ে ত্রিফলা। রাত্রিবেলা শোয়ার আগে খাবার ১ ঘন্টা পরে ১ চামচ ত্রিফলা গুঁড়ো ১ গ্লাস কুসুম গরম জলে মিশিয়ে খেয়ে নিন। এটা খেলেও কিন্তু ভীষণ ভালো উপকার দেবে, কারণ এই ত্রিফলা আমাদের ত্রিদোষকে নাশ করে, বাত পিত্ত কফকে কন্ট্রোল করে, ভারসাম্য বজায় রাখে। তাই এই ত্রিফলা গুঁড়োকে আপনি নিশ্চিন্ত মনে ব্যবহার করেই দেখুন, অবশ্যই উপকার পাবেন এবং পাবেনই। এবারে বলবো কড লিভার অয়েলের কথা। কড লিভার অয়েল তো এমনিই বাচ্চারা খেতেই পারে, কড লিভার খেলে আমাদের হাড়ের জোর বাড়ে। তাছাড়াও যারা অ্যাডিনয়েডাইটিসে আক্রান্ত আছে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য বা সেই সমস্ত বাচ্চাদের জন্য কড লিভার অয়েল কিন্তু একটি কার্যকরী উপায়। এটা প্রদাহ কমানোর সাথে সংক্রমণের ঝুঁকিও কমাতে সাহায্য করে। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, ১২ বছরের নিচে যে বাচ্চা আছে তাকে খাওয়াবেন না, তাকে না খাওয়ানোই উচিত। বাকি যারা ১২ বছরের ওপরে আছে, তারা এই কড লিভার অয়েলকে ব্যবহার করতে পারেন। কড লিভার অয়েল খেয়ে নিলেন, তারপর একটু কুসুম গরম জল খান, অথবা কড লিভার অয়েলটা যদি আপনারা জলে মিশিয়ে খান, সেটাও খেতে পারেন। সেটা আপনারা কিভাবে খাবেন
সেটা আপনারা অবশ্যই বুঝে নেবেন। যেমন একজন আমাকে জানিয়েছেন যে ঘিকে জলের মধ্যে দিয়ে খেতে গেলে তার একটু অসুবিধা হচ্ছে, হতেই পারে, সবার পক্ষে এক নয়। অনেকেই কিন্তু এটা খান। অনেকেই ভাবছেন হয়তো এটা কোনো হয়তো অন্য বিষয় না। আপনারা একটু খেয়াল করলে বা খোঁজ খবর রাখলেও বুঝতে পারবেন যে ঘিয়ের সঙ্গে গরম জল খাওয়া যায়। কিন্তু আমি বলব, যারা মনে করছেন মিশিয়ে খাওয়ার অসুবিধা আছে, আমি তাদেরকে বলব, এক্ষেত্রেও বলবো কড লিভার অয়েলকে অল্প করে, একসঙ্গে 1 চামচটা মুখে ঢেলে দেবেন না। অল্প, অল্প করে খান, তারপরে একটু গরম জল খেয়ে নিন। এই গরম জলে একটু সৈন্দাব লবণ বা হলুদ মিশিয়ে নিতে পারেন। যারা ঘি ব্যবহার করছেন তাদের জন্য আমি এই চ্যানেলেই বা এই ভিডিওতেই বলে দিই, ঘিটা আপনারা প্রথমে যদি 1 চামচ খেতে অসুবিধা হয়, অল্প নিন। আপনি যে পরিমাণ খেতে পারবেন সেই পরিমাণ একটু অল্প, অল্প করে খান। খেয়ে তারপর গরম জলে একটুখানি হলুদ গুঁড়ো বা যদি কাঁচা হলুদ ফুটিয়ে নিতে পারেন, অথবা যদি শুদ্ধ বা খাঁটি হলুদ হয় সেটা একটু মিশিয়ে নিলেন, একটু 1 চুটকি সৈন্ধাব লবণ দিন, খান, কোনো রকম অসুবিধা হবে না। অনেকে বলেন তো বমি, বমি ভাব আসতে পারে, আসতেই পারে। কারণ সব জিনিসটাই যে সবার ভালো লাগবে এরকম নয়। আ যেকোনো খাবার বা যেকোনো বিষয়ের উপর আমরা যখন নতুন খাই, তখন একটা ভেতর থেকে একটা অস্বস্তি থাকে, বা আমাদের ভাবনা থেকেই সেই অস্বস্তিটা বা বিচার থেকেই সেই অস্বস্তিটা তৈরি হয়। তো সেই অস্বস্তিটা অবশ্যই কেটে যাবে। হ্যাঁ, একান্তই এই ঘিয়ের প্রসঙ্গটা যখন উঠেছে আমি এখানেই বলে দিই, এবং কড লিভার অয়েলের ক্ষেত্রেও বলব, বুঝে খাবেন, পরিমাণ অল্প নিলে ক্ষতি নেই। 1 চামচ বলেছি মানে 1 চামচই খেতে হবে তা নয়। আপনি অল্প, অল্প খেয়ে অভ্যাসে আনুন। অল্প, অল্প, আপনি 4 ভাগের 1 ভাগ খান, আস্তে, আস্তে করে বাড়ান। আরেকটা কথা, ঘিয়ের প্রসঙ্গ উঠলো যখন বলেই দিই, যে ঘিটা আপনারা আ ভেজে, বলেছি ভাজাভুজি করে খাবেন না। ঘিটা গরম ভাতে দিয়ে খেতে পারেন, গরম রুটিতে মাখিয়ে খেতে পারেন, বা আপনারা উম মুড়িতে বা চিড়েতে মাখিয়েও খেতে পারেন। তো তাতে কোনো অসুবিধা, তারপর যারা মুড়ি বা চিড়েতে খাচ্ছেন তারা যদি গরম দুধ খান তাতেও অসুবিধা নেই তারপরে, বা লিকার চা খেলেও অসুবিধা নেই। বা এমনি নরমাল ০.৫ ঘন্টা পারে আপনারা জল খেলেন, হালকা কুসুম, কুসুম গরম জল খেলেন, তাতেও অসুবিধা হবে না। সেম অ্যাজ কড লিভার অয়েলের ক্ষেত্রেও বললাম, কোনো রকম অসুবিধা থাকলে আপনারা ওইভাবেই খেতে পারেন। আর যদি কড লিভার অয়েল এইভাবে খেতে না পারেন তো ক্যাপসুলে খেতে পারেন। এরপরে বলব যে, যে নিয়মগুলো মেনে চললে প্রতিরোধ করতে সুবিধা হবে অ্যাডিনয়েডকে, সেগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথম কথাই বলব, বাচ্চাকে ফ্রিজের জল খাওয়াবেন না, নিজেও খাবেন না। কোল্ড ড্রিঙ্কস তো নইব নইবচ, এক্কেবারে না। কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকুন। আইসক্রিমও না। আইসক্রিম জাতীয় খাবার থেকে দূরে রাখুন। আর বলবো, ঘুমোনোর সময় মাথার দিকের বালিশটাকে একটু উঁচু করে দিন। আর যাতে করে এই শ্বাসকষ্টজনিত সমস্যাটা না আসে। কারণ আর হচ্ছে চিত হয়ে শুতে দেবেন না। চিত হয়ে শুতে দিলেই বেশি শ্বাসকষ্ট হয়। কাত করে বা পাশ হয়ে শুতে দিন। পিঠের কাছে একটা বালিশ অবশ্যই দিয়ে দেবেন। এছাড়া বাতাস চলাচল করে এমন ঘরে শোয়ানোই ভালো, ড্যাম্প ঘরে অবশ্যই রাখবেন না। এছাড়া পর্যাপ্ত জল পান করুন। জল যত পান করবেন, ইউরিন দিয়ে তত আমাদের টক্সিন বেরিয়ে গেলে ইনফেকশন বা সংক্রমণ বা ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে সেটা সুবিধা হবে। ওজন নিয়ন্ত্রণ করুন। কারণ অনেক সময় ওজন হলে কি হয়, আমাদের যে প্যাসেজগুলো হয় সেগুলোর গ্যাপটা ছোট হয়ে যায়, সরু হয়ে যায়, শীর্ণ হয়ে যায়। সেই কারণে অসুবিধা হয়। তাই ওজনকে বা ওয়েটকে, বডি ওয়েটকে কন্ট্রোল অবশ্যই করতে হবে। এছাড়াও বলব, দৈনন্দিন জীবনে এই যে খাবার খেলে এই জাতীয় সমস্যা বাড়বে না, বা যাদের যাতে অ্যালার্জি আছে, অ্যালার্জির কারণে অ্যাডিনয়েড ফুলে যাচ্ছে, তারা সে বিষয়ে অবশ্যই সচেতন থাকুন। খালি গায়ে রাখবেন না, বাচ্চাকেও রাখবেন না, আর যদি নিজেরও সমস্যা হয় তাহলেও কিন্তু খালি গায়ে থাকবেন না। আর এই সময় এসি ঘরে না থাকাই ভালো। কারণ এসি ঘরে কিন্তু রোগ জীবাণু একটু বেশি থাকে, কারণ এখানে হাওয়া চলাচল হয় না। আর এসির ঠান্ডাটা লাগলেও কিন্তু অসুবিধা হতে পারে। আরেকটা জিনিস করবেন, একটুখানি গলায় হালকা হাতে গরম গরম সেঁক করে গলাটাকে একটু মাফলার জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে রাখবার চেষ্টা অবশ্যই করবেন। অবশ্যই গার্গেল করার পর পাখার হাওয়ার নিচে বা এসি ঘরে থাকবেন না। আর বাচ্চাকেও রাখবেন না। তবেই বাচ্চাকে আপনি এই সমস্যার হাত থেকে মুক্ত করতে পারবেন। এরপরে এই আসন প্রাণায়ামগুলো আমি অন্য একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে। আজকে শুধু বলে গেলাম,
সূর্য নমস্কার করান। সূর্য নমস্কার সর্বদৈহিক একটা ব্যায়াম, যাতে করে অন্যান্য মানে স্বাস্থ্যের সমস্যা যেগুলো আছে সেগুলোকেও প্রতিরোধ করতে সাহায্য করে, শক্ত সবল করতে সাহায্য করে। তাই সূর্য নমস্কার অবশ্যই করান। এছাড়াও কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করান। সেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সঙ্গে ডিপ ব্রিদিং করান। ডিপ ব্রিদিং অবশ্যই এর জন্য উপকারী। এছাড়া সিংহাসন করান, সিংহাসন, কপালভাতি, ভস্ত্রিকা প্রাণায়াম, উজ্জায়ী প্রাণায়াম, নাড়ি শোধন প্রাণায়াম করান, আর ভ্রামরী করান। ভ্রামরী এই আপনার অ্যাডিনয়েডের জন্য এগুলো ভীষণ ভীষণ উপকারী। একদিন বা একবেলা করলে হবে না, অন্তত দুবেলা করতেই হবে যদি এই সমস্যার হাত থেকে রেহাই পেতে চান। কারণ অ্যাডিনয়েড, প্রথমেই বলেছি, টনসিলের মতোই আমাদের রোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেমন বাড়ায়, সংক্রমণের বিরুদ্ধে তেমনি লড়াই করে। তাই টনসিল না থাকলে যে সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যা কিন্তু অ্যাডিনয়েডের কারণেও হতে পারে। তাই শরীর থেকে অপারেশন করে বাদ দিয়ে দিলে তার যে ভূমিকা, সেটা তো শরীরে একটু চলেই যায়। তো আমাদের শরীরের যে অঙ্গগুলো নিয়ে আমরা এসেছি পৃথিবীতে, সেই অঙ্গগুলোকে যদি যত্ন আমরা করতে পারি, তাহলে সেগুলো শক্তিশালী হয়ে উঠবে, সেগুলো সঠিকভাবে কাজ করবে। তাই সেগুলোর জন্য নিজেকে সচেতন হতে হবে। তাই কুড়েমি না করে, আলসেমি না করে, আজ থেকেই আপনারা এটা শুরু করুন। এই সমস্যার হাত থেকে আপনার বাচ্চাকে রক্ষা করুন, আপনি নিজেকে রক্ষা করুন। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি আনন্দে থাকুন, আপনার বাচ্চার মুখে হাসি সর্বদা বজায় থাকুক। তাদের জন্য আমার আশীর্বাদ রইল, শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আজ এই পর্যন্তই। সবাইকে আমার পক্ষ থেকে ওম। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর খুব 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 ভালো থাকুন। ওম শান্তি।